কি ম্যাম আমাদের যে ফাউন্ডেশন হলো না যে হ্যাঁ 14 ব্যাচ ওই পিকনিকে তখন কিন্তু আমাদের মঞ্চে থেকে নাম ডেকে বলতে হ্যাঁ 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 কি করবে 100 জন স্টুডেন্ট 100 জনের উপরে ওই দিন 15 ব্যাচ থেকে কতজন আসছিল পিকনিক ওরিয়েন্টেশনে 100 জন তো হবে হ্যাঁ মানে 15 থেকেই বেশি আসছে আমিও চিনি না কারণ 15 ব্যাচের সাথে এবার ক্লাস হয়নি আমার আচ্ছা আপনাদেরকে ওয়ান্ডারার তো শেষ করেছিলাম সিফেয়ারের একটা টেক্সট দিয়েছিলাম আস্তে আস্তে একটু একটা টেক্সট দিয়েছিলাম টেক্সটটা কি পেয়েছিলেন ওটাকে একটু বের করতে পারবেন নাকি আবার নতুন করে দিব দাঁড়ান ওটাকে আমি আপনারা 14 ব্যাচ না দেখি পিন করে দিই যাক ফ্লাডের ইয়ার থেকেও কালেকশন এসেছে আলহামদুলিল্লাহ হ্যাঁ পিন দিয়ে দিয়েছি আপাতত পাবেন খুঁজে দিয়েছি পিন করে দিয়েছি আমি জাস্ট ক্লাস শেষে বন্ধ করে পিনটা বন্ধ করে দেবো না পেয়েছেন গতকালকে কেউ আসে নাই 14 ব্যাচে একদম কম 14-এর আচ্ছা একজন ইয়াল্লাহ ও একজন ছিল পরে আচ্ছা ওয়ান্ডারার শেষ করে দিয়েছি সেফেয়ারার একটু পড়েছিলাম তাই না একটু পড়েছি সেটা হলো টাইটেলে বলেছি কি যে টাইটেলটা কোনো নাম ছিল না ম্যানুস্ক্রিপ্ট এমনি উদ্ধার করা হয়েছে তারপরে যখন ট্রান্সলেট করা হয়েছে কবিতাটাকে আদিম ভাষা থেকে তখন সিফেয়ারার নাম দেওয়া হয়েছে তো কবিতাটা অন্যান্য জিনিসের উপরেই অ্যাবাউট হলো লঙ্গিং বেঁচে থাকা লস কোনো কিছু হারিয়ে ফেলা এবং ফ্লিটিং নেচার অফ টাইম সময় যেভাবে কীভাবে উড়ে উড়ে যায় সেরকম সেটার ফ্লিটিং নেচার অফ টাইম এটা আর কি এটা মিন করছে আর মোস্ট ইম্পর্টেন্টলি ঈশ্বরের প্রতি বিশ্বাস এটা আর এটার সেটিং হলো সিফেয়ারার যে সেটিংটা বোঝাই যাচ্ছে যে সিফেয়ারার যেহেতু যে সমুদ্রে ঘুরে বেড়ায় সো সেটিংটা হলো সমুদ্রে আর এগুলো বলেছিলাম তারপর থিমস ইন দ্য সিফেয়ারার এলিয়েনেশন অ্যান্ড লোনলিনেস এটার উপর থেকে শুরু করব এগুলো বলেছি থিমস ইন দ্য সিফেয়ারার এলিয়েনেশন অ্যান্ড লোনলিনেস সেটা হলো ফার্স্ট পার্ট অফ দ্য পোম ইজ অ্যাবাউট এলিজি প্রথম পার্টটুকু এলিজি হিসেবে বর্ণনা করা হয়েছে ইট ইজ জেনারেলি পোর্ট্রেইং লঙ্গিংস অ্যান্ড সরো ফর দ্য পাস্ট আমার আকাঙ্ক্ষা করছে যে পাস্টে যদি ফিরে যেতে পারতাম দ্য মেইন থিম অফ অ্যান এলিজি ইজ লঙ্গিং মানে আকাঙ্ক্ষা আশা ভরসা মেইন থিম এলিজির Seafarer thrusts the reader into a world of exile, loneliness and hardships. যেখানেই মানুষ দেখবেন আপনি যে এক্সাইল নির্বাসনে আছে একাকিত্বে আছে এবং হার্ডশিপ বা পরিশ্রম আছে সেখানে আপনি বুঝবেন এটা একটা কষ্টের বা এলিজিয়াক একটা পোয়েট্রি The speaker describes the feelings of alienation in terms of suffering and physical privation. এলিয়েনেশনটা তার কীভাবে বোধ হচ্ছে সাফারিং মেন্টাল বা অ্যান্ড ফিজিক্যাল প্লাস ফিজিক্যাল যে কাজ এগুলোর জন্য তার এলিয়েনেশনটা হচ্ছে ফর এক্সাম্পল স্পিকার বলছে যে মাই ফিট ওয়ার কাস্ট ইন আইসি ব্যান্ডস বাউন্ড উইথ ফ্রস্ট উইথ ফ্রোজেন চেইনস অ্যান্ড হার্ডশিপ গ্রাউন্ড অ্যারাউন্ড মাই হার্ট এখানে এটার মাধ্যমে এই লাইনগুলো কি বলছে বোঝাচ্ছে যে সে বলছে যে তার পা ইমোবিলাইজ অচল হয়ে রয়েছে দ্য হাল অফ হিজ ওপেন এয়ার শিপ জাহাজের ওই ট্রেনের দ্বারা অ্যান্ড হি সেলিং অ্যাক্রস দ্য সি তার পা অবশ্যই আছে
বরফ ঠান্ডা সমুদ্রের মাঝে, এবং সে এই অবস্থায় সে সেইল বা সমুদ্রে বিচরণ করে বেড়াচ্ছেন। তার পা সিজ হয়ে আছে ঠান্ডায়। দ্য কোল্ড করেসপন্ডস টু দ্য সাফারিংস দ্যাট ক্ল্যাসপ হিজ মাইন্ড। এই ঠান্ডাটাই এমনভাবে জেঁকে বসেছে তার মাইন্ডটাকেও বেঁধে রেখেছে, ঠান্ডা ফ্রিজ করে দিচ্ছে মনটাকেও, মাইন্ডটাকেও। সে বলছে যে হি ইজ অ্যালোন ইন দ্য ওয়ার্ল্ড হুইচ ইজ আ ব্লোন অফ লাভ। পৃথিবীতে সে একাকী হয়ে আছে যেখানে ভালোবাসার নাই, দেখা নাই। He is only able to listen to the cries of different birds who replace sounds of human laughter. তার কাছে একমাত্র মনে হচ্ছে একমাত্র শব্দ পাচ্ছেন সেটা হলো পাখির কিচির, মানে চিল্লাচিল্লি। আর সমুদ্রের পাখিগুলো এমনভাবে শব্দ করে মনে হয় কেউ হাসছে, এটাই মনে হচ্ছে তার সান্ত্বনা। হি ইজ আর্জড টু ব্রেক উইথ দ্য বার্ডস উইদাউট দ্য ওয়ার্মথ অফ হিউম্যান বন্ডস উইথ কিন। সে আর্জ করতেছে, আহ্বান জানাচ্ছে যে মানে এভাবে সম্ভব না, আমার হিউম্যান বন্ড লাগবে যেখানে আমি রক্তের উষ্ণতাটা পাবো। আসলে মানুষের সাথে পাশাপাশি থাকলে শুধু না, রক্তটাও তো একটা আর কি, হার্টটা পাম্প হয় বা ওই উষ্ণতাটা, মানে পাখির কিচিরমিচি আমার দরকার নাই, আমার হিউম্যান বন্ডিং লাগবে, আমার মানুষের ওয়ার্মথ লাগবে, উষ্ণতা লাগবে। The tragedy of loneliness and alienation is not evident for those people whose culture promotes brutally self-made individualists that struggle alone without assistance from friends or family. ওই লোনলিনেস এবং এলিয়েনেশন তাদের জন্য না যারা ওই ফ্রেন্ডস এবং ফ্যামিলি ছাড়া থাকে। The world of Anglo-Saxons was bound together with the web of relationships of both friends and family. Anglo-Saxon period-এ মানুষজন এখনকার মতো না, মানে মানুষ সমাজবদ্ধ জীব, যদিও এখন একটু আলাদা বিচ্ছিন্নতা বোধ আসছে মানুষের মধ্যে, ওরকম না। তখন ফ্রেন্ডস এবং ফ্যামিলি দ্বারা তারা একসাথে বন্ডিং তাদের ভালো ছিল। For the people of that time, the isolation and exile that the seafarer suffers in the poem is a kind of mental death. এই ধরনের আইসোলেশন, একা হয়ে আছে, এক্সাইলে আছে, সমুদ্রে পাড়ি দিচ্ছে, এটা এক ধরনের মানসিক মৃত্যুর মতো। An exile and the wanderer, because of his social separation, is the weakest person. এই নির্বাসনের জন্যই দ্য ওয়ান্ডারার, উনি সেপারেশনের জন্য একজন দুর্বল মানুষ নিজেকে মনে করছেন। As mentioned is the poem. Without any human connection, the person can easily be stricken down by age, illness, or the enemy's sword. হিউম্যান কানেকশনের অভাবে মানুষ নিজে মানে সহজেই তাদেরকে করে ফেলা যায়, শেষ করে ফেলা যায় তাদের বয়সের মাধ্যমে, তাদের অসুস্থতার মাধ্যমে, অথবা কোনো শত্রুর তরবারির আঘাতে একটা মানুষকে বিনাশ করে ফেলা সম্ভব। এটা গেল থিম অফ এলিয়েনেশন অ্যান্ড লোনলিনেস সিফেয়ারের মধ্যে। আচ্ছা, আর আছে হলো হিউম্যান কন্ডিশন। হ্যাঁ, আমি শুনছি ক্রিম অফ মাশরুম স্যুপ। খিদা লেগেছে মনে হয় না, স্যুপ জিনিস এইগুলো মজা। ক্রিম অফ মাশরুম, ক্রিম অফ চিকেন। আমার কাছে সবচেয়ে ওয়ার্স্ট লাগে থাই স্যুপ, টু বি অনেস্ট। মানে ছোট, আমি কাউকে পাইনি যে থাই স্যুপটা মানে পছন্দ করি, মানে এই স্যুপ বেস্ট। হ্যাঁ, মানে এই স্যুপগুলো ঠিক আছে, ক্রিম অফ মাশরুম, ক্রিম অফ চিকেন ভালো আছে। থাই স্যুপের সমস্যাটা হলো ছোটোবেলায় আমরা যখন খেয়েছি তখন একটা অরিজিনালিটি বা কিছু একটা ছিল, এখন যেটা হয়েছে জাস্ট মনে হয় চিনি দিয়ে রেখেছে, মিষ্টি অতিরিক্ত, ভালো লাগে না। তবে থাই স্যুপের একটা ধরন আছে, থাই ক্লিয়ার স্যুপ, ওইটা তুলনামূলকভাবে ভালো, খেয়ে ট্রাই করে দেখুন কখনো। থাই ক্লিয়ার স্যুপ যে সব পানির মতোই, কিন্তু এই জিনিসগুলো জাস্ট আর কি খারাপ না। আসেন, ক্রিম অফ কর্ন স্যুপটা ভালো, এটাও ভালো। আচ্ছা, সেকেন্ডে হলো হিউম্যান কন্ডিশন। এই যে আরেকটা পরে আজকের মতো করবো না। আচ্ছা, হিউম্যান কন্ডিশন হলো ডেসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট দ্য সিফেয়ারার ইজ ইন মিজারেবল সেক্লুশন অ্যাট সি, সে খুবই নির্জনতার মধ্যে আছে, এটা সত্ত্বেও তার ইনার লঙ্গিং প্রপেলস হিম টু গো ব্যাক টু হিজ সোর্স অফ সরো, তার মনে যে তার যে আকাঙ্ক্ষা তাকে পাস্টে নিয়ে যেতে চাচ্ছে।
তার পাস্টের যে সরোগুলো। দ্য অ্যানোনিমাস পোয়েট অফ দ্য পোম আর্জেস দ্যাট দ্য হিউম্যান কন্ডিশন ইজ ইউনিভার্সাল ইন সো মেনি ওয়েজ দ্যাট ইট পারডিউরস অ্যাক্রস কালচার অ্যান্ড থ্রু টাইম। সেটা হলো যে হিউম্যান কন্ডিশনটা ইউনিভার্সাল, এটা বলতে চাচ্ছে কবি কীভাবে। দ্য হিউম্যান কন্ডিশন কনসিস্ট অফ আ ব্যালেন্স বিটুইন লোদিং অ্যান্ড লঙ্গিং। একটা হলো চাওয়া এবং অন্যদিক লঙ্গিং মানে চাওয়া আর লোদিং মানে ঘৃণা। এই দুই ধরনের যে ভালোবাসা এবং ঘৃণা, এই দুই ধরনের দুটো জিনিসের মাঝামাঝি হিউম্যান কন্ডিশন সবসময় পড়ে থাকে। ফর এক্সাম্পল, পিপল অফেন ফাইন্ড দেমসেলভস ইন দ্য লাভ হেট কন্ডিশন উইথ আ পার্সন। একটা মানুষের সাথে একটা মানুষের যাদের প্রেমের সম্পর্ক, লাভ হেট, এমন প্রত্যেকটা সম্পর্ক, বাবা মা, সন্তান মা, সন্তান বাবা, প্রত্যেকটা ইয়াতে লাভ হেট আছে। উইথ আ পার্সন, জব অর মেনি আদার থিংস। জবের সাথেও তাই হতে পারে, জব আমার ভালোও লাগে আমার খারাপও লাগে, দুটো জিনিসই। মেনি আদার থিংস, যে কোনো জিনিসেরই আসলে প্রত্যেকটা জিনিসেরই তো প্রোস অ্যান্ড কনস থাকে, ভালো মন্দ দুটো দিকই থাকে। তো দ্য সেম ইজ দ্য কেস উইথ দ্য সিফেয়ারার। হিজ কন্ডিশন ইজ মিজারেবল ইয়েট হিজ হার্ট লংস ফর দ্য ভয়েজ। তার কন্ডিশন এত মিজারেবল আছে কিন্তু তারপরও তার ভয়েজ বা যে কোনো ধরনের অভিযান, আসলে বোঝা যাচ্ছে সে অভিযানের জন্য তার মনটা খারাপ করছে, আকুল হয়ে রয়েছে। হি লাইকস ভয়েজেস। The poet asserts that those who were living in the safe cities and used to the pleasures of songs and wines are unable to understand the push-pull that the seafarer tolerates. পোয়েট বলতেছেন যে যারা শহরে বাস করছে, যারা প্লেজারের মধ্যে আছে, গান বাজনা, তারপরে ওয়াইন, ওই সময়কার তো গান আর ওদের কালচারে হলো গান প্লাস ওয়াইন আর কি, এগুলোর মধ্যে যারা আছে তারা সিফেয়ারের এই ইয়াটা বুঝবে না। পুশপুল সিচুয়েশন, পুশপুল হলো যে সিফেয়ারের যে মোশন সিকনেসটা ইন্ডিকেট করছে। সমুদ্রে যারা থাকে তাদের কি হবে, এই যে সামনে পিছনে এরকম দুলতে থাকার মতো একটা হবে, বলেছি অনেক ধরনের অনেক কষ্ট ওটাতে। ওটা যারা ফিরে আসে, যারা আনাড়ি, তারা ব্যাক করার পরে দেখা যায় যে মোশন সিকনেসের জন্য অনেক বমি হয়, তাদের অনেক সাফার করতে হয় ফিজিক্যালি এবং মেন্টালি। হাউএভার দ্য ক্যারেক্টার অফ সিফেয়ারার ইজ দ্য মেটাফোর অফ কন্ট্রাডিকশন অ্যান্ড আনসার্টেইনটিস দ্যাট আর ইনহারেন্ট উইদিন পার্সোনাল লাইফ। আচ্ছা, সিফেয়ারের ক্যারেক্টার একটা মেটাফোর কি, দুই ধরনের কন্ট্রাডিকশন, বৈপরীত্য এবং অনিশ্চয়তা, যেটা মানুষের মধ্যে বাইবর্ন আছে আর কি। মানুষের মধ্যে এই লাভ হেটের ব্যাপারটা প্লাস অনিশ্চয়তা মানুষের মনের মধ্যে যেগুলো থাকে, এই জিনিসগুলো কমন সবার মধ্যে। ফর এক্সাম্পল, দ্য পোয়েট সেজ, দাস দ্য জয়স অফ গড আর ফার্ভেন্ট উইথ লাইফ, ওয়ার লাইফ ইটসেলফ ফেডস কুইকলি ইনটু দ্য আর্থ, the wealth of the world neither reaches to heaven nor remains. এই লাইনগুলো কি বোঝাচ্ছে? সাজেস্টিভ অফ রেজিগনেশন অ্যান্ড স্যাডনেস। সেটা কি? দিস লাইনস ইকো থ্রু আউট দ্য ওয়েস্টার্ন লিটারেচার, whether it deals with the Christian contemptu mundi শুনে এখন মনে হচ্ছে এটা আবার কি পড়লাম, এটা রোমান ভাষা কন্টেম্প্ট অফ দ্য ওয়ার্ল্ড, এটা ইংলিশটা আর কি, মানে ঘৃণা পৃথিবীর প্রতি, লোদিং, or deals with the trouble of existentialists regarding the meaninglessness of life. The response of the seafarer is somewhere between the opposite poles. আচ্ছা, যে এটা হলো এখানে একটা এই লাইনের মাধ্যমে স্যাডনেসের আর রেজিগনেশনের কথা বলছে। ওয়েস্টার্ন লিটারেচারে পৃথিবীর প্রতি ঘৃণা এবং এক্সিস্টেন্সিয়ালিস্ট একটা থট, আমরা দ্য আউটসাইডার টেক্সট একটা আছে, এই টেক্সটে আপনি এক্সিস্টেন্সিয়ালিজমের কিছু এসেন্স পাবেন। সেটা হলো যে নায়ক ক্যারেক্টারটা তার আশেপাশের যা কিছুই হচ্ছে তার কোনো কিছু প্রভাব ফেলে না তার জীবনে। তার বাবা ছিল না, মা বেঁচে ছিল, মারও যখন মৃত্যু হচ্ছে তখন সে কোনো রকমে অবিচুয়ারি বা অন্ত্যেষ্টিক্রিয়া করছে, লাশ টাশ দাফন করে সে আবার প্র্যাকটিক্যাল লাইফে চলে যাচ্ছে, তার কোনো কিছুই সে পরোয়া করে না। এমনকি লাস্ট মোমেন্টে দেখা যায় যে একটা ক্লাইম্যাক্সে দেখা যায় যে একটা ক্যারেক্টার কোনো একটা লোককে মেরে ফেলার দায়ে তাকে ফাঁসি হবে, এরকম একটা রায় দেওয়া হয়েছে। সো ফাঁসির খবরেও সে কোনো কিছু করে না। সো এই কনসেপ্টগুলো হলো এক্সিস্টেন্সিয়ালিজম বা জীবনের মিনিংলেসনেস। আমি জীবনে কি করছি, আসলে খ্রিস্টান ধর্ম মতে ওখানে তো জীবনের কোনো মানে নেই। সো ধর্মটাও বিকৃত হয়ে গিয়েছে। সো মানুষজন অহরহই এই ধরনের হতাশার মধ্যে বা সিনিক্যাল বা নাহিলিজম এই জিনিসগুলোর মধ্যে পড়ে যায়। সো মানুষ তখন জীবনের আর কোনো কিছু পরোয়া করে না, এটা কমন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের। আর এটা গেল। আর সিফেয়ারারের ইয়াটা হলো এই দুটোর মাঝখানে একটা মধ্যবর্তী একটা অবস্থা আর কি।
সো সিফেয়ারার আসলে এই যেহেতু ওয়েস্টার্ন কালচার এরকম, ওইখানে সিফেয়ারারে কিন্তু আমরা শুধু প্যাগানিজমেই দেখবো না, ক্রিশ্চিয়ানিটিও দেখবো, ধর্মের দিকে ফিরে আসার কথা। আর তখনকার দিনের ক্রিশ্চিয়ানিটি একটু খাঁটি ছিল, একটু সলিড ছিল, যেহেতু তখন এতখানি মানে হানাহানি, হিংসা, অনাচার এতখানি ছিল না এখনকার মতো। আর আরেকটা পয়েন্ট হলো মেমোরি অ্যান্ড রেমিনিসিয়েন্স ফর দ্য সিফেয়ারার। রেমিনিসিয়েন্স মানে হলো পুরনো দিনের স্মৃতিচারণ আর কি। আর the seafarer, the greater source of sadness lies in the disparity between the glorious world of the past when compared to the present fallen world. কেউ কিছু বলছেন? আমাকে কিছু বলছেন কেউ? আচ্ছা আচ্ছা, সিফেয়ারের জন্য গ্রেটার সোর্স অফ স্যাডনেসটা হলো যে পৃথিবীর গ্লোরিয়াস পাস্ট, সে সাথে প্রেজেন্ট ফলেন ওয়ার্ল্ড, বর্তমানের যে পতিত দুনিয়া সেটার মধ্যে আর কি, এটাই স্যাডনেস। লিটারেচার অফ দ্য আইসল্যান্ডিক নর্স, দ্য কন্টিনেন্টাল জার্মানস অ্যান্ড ব্রিটিশ স্যাক্সনস প্রিজার্ভ দ্য জার্মানিক হিরোইক এরা ফ্রম পিরিয়ডস অফ গ্রেট ট্রাইবাল মাইগ্রেশন। আচ্ছা, ওই সময়ের যে লিটারেচারের এখানে গ্রোথ, ট্রাইবাল মাইগ্রেশন মানে হলো ট্রাইবাল মাইগ্রেশনের মাধ্যমেই তো ওরা ইংল্যান্ডের এইদিকে এসেছে, এই জার্মানরা, নর্সরা এবং স্যাক্সনসরা, সেই ইয়াটা। তো এই মাইগ্রেশনগুলো এন্ড হয়েছে ওয়েস্টার্ন রোমান এম্পায়ারের মাধ্যমে। দে ওয়ার দ্য ওল্ডার ট্রাইবস অফ দ্য জার্মানিক পিপল। রোমানিয়া হলো যে জার্মানিক পিপলদের ওল্ডার, আরও পুরনো ট্রাইব বা গোত্র। এই সময়ে দিজ আর নোন ফর দ্য ব্রেভ এক্সপ্লয়েটস দ্যাট ওভারওয়েলম এনি কারেন্ট গ্লোরি। ফর এক্সাম্পল, কোনো কারেন্ট গ্লোরিকে ইয়া করে নিই। ফর এক্সাম্পল, নাও দেয়ার আর নো রুলার্স, no emperors, no givers of gold, as once there were, when wonderful things are worked among them, and they lived in lordly magnificence. Those powers have vanished, those pleasures are dead. However, the contemporary world has no match for the glorious past. বর্তমান যুগের সাথে পাস্টের যে একটা ঐতিহ্যবাহী একটা গ্লোরিয়াস একটা পাস্ট ছিল, সেটা পাওয়া যাচ্ছে না। পোয়েট বলছেন, অ্যাসার্টস করছেন, দ্য উইকেস্ট সার্ভাইভস অ্যান্ড দ্য ওয়ার্ল্ড কন্টিনিউস, কেপ্ট স্পিনিং বাই টয়েল, অল গ্লোরি ইজ টার্নিশড, দ্য ওয়ার্ল্ডস অনার এজেস অ্যান্ড শ্রিঙ্কস, বেন্ট লাইক দ্য মেন হু মোল্ড ইট। জাস্ট লাইক দ্য গ্রিকস, the Germanics had a great sense of passing a golden age. গ্রিক মিথোলজিতে আমরা গোল্ডেন এজ পেয়েছি, ক্লাসিক্যাল গ্রিক, ওরকম জার্মানদেরও একটা গোল্ডেন এজ ছিল। স্পিকার এখানে লং করছে, ফর দ্য মোর এক্সিলিয়ারেটিং অ্যান্ড ওয়াইল্ডার টাইম বিফোর সিভিলাইজেশন ওয়াজ ব্রট বাই ক্রিস্টেনডম। আচ্ছা, বলছে যে জার্মানদের ইয়ারও একটা গোল্ডেন এজ ছিল, যদিও দো দ্য পোয়েট কন্টিনিউয়াসলি অ্যাপিলস টু দ্য ক্রিশ্চিয়ান গড, হি অলসো লংস ফর দ্য হিরোইজম অফ প্যাগানস। উনি ক্রিশ্চিয়ান গডও চাচ্ছেন, আবার প্যাগানদের ইয়াটাও চাচ্ছেন, কিন্তু প্যাগান এবং ক্রিশ্চিয়ানিটি কিন্তু সাংঘর্ষিক, কন্ট্রাডিক্টরি আর কি। প্যাগান হলো প্রকৃতি পূজা, সম্পূর্ণ ধর্মহীনতা। ক্রিশ্চিয়ান ইয়াটা হলো আরেক জিনিস। যদিও আমরা প্যাগানিজমের অনেক কিছুই এখনও চলে আসছে। ফর এক্সাম্পল, ক্রিসমাস জিনিসটাই প্যাগানিজম, মানে ক্রিসমাসের যে কনসেপ্টটা আর কি, এই দিন যে ক্রিশ্চিয়ানিটিতে বোধহয় কোথাও নাই জিসাস ক্রাইস্টের ইয়াটা। লিটারারি ডিভাইসেস ইন দ্য পোম। আচ্ছা, এখানে এই ইয়াটা পর্যন্ত থাক, ইয়াটা রেকর্ডারটা অফ করে দেন।